ঝিলমিল ঝিলমিল করে রে ময়ূর পঙ্খী না। সিলোটি বাঙালি আমি, সিলোটি বাঙালি, এক কথায় আমরা সবাই সিলোটি জালালি। সাম্যের গান, মানুষের চেয়ে বড় কিছু নাই, নহে কিছু মহিয়ান। আন্ধারপুরের মানুষ আমি আর আন্ধার ঘরের বাসিন্দা। শব্দ কথা প্রাণে প্রাণে আড্ডায় আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমি হাবিব খুকন। আমাদের মাঝে আজকে অতিথি হিসেবে আছেন এমনই একজন গুণীজন যে যেনাকে আপনারা সবাই চিনেন, যিনি অভিনয় দিয়ে শুরু করেছিলেন, মঞ্চ নাটকে অভিনয় করেছেন, বিভিন্ন দেশ উনি ভ্রমণ করেছেন। বর্তমানে তিনি একজন জনপ্রিয় সঙ্গীত শিল্পী হিসেবে পরিচিতি লাভ করেছেন এবং আপনারা সবাই যাকে সঙ্গীত শিল্পী হিসেবে এখন চিনেন, তিনি হলেন আমাদের আজকের অতিথি সঙ্গীত শিল্পী ইকবাল স্যার। আপনাকে স্বাগতম আমাদের আজকের এই অনুষ্ঠানে। কেমন আছেন? ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ শব্দ কথাকে আমাকে আপনাদের এই প্রোগ্রামে আমন্ত্রণ জানানোর জন্য। জি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আপনি কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ ভালো আছি। আমরা যেটা জানি যে আপনার প্রথম যাত্রা শুরু হয় অভিনয়ের মাধ্যমে। জি জি। যদি এই শুরুর গল্পটা আমাদের একটু বলেন। শুরুর গল্পটা বলতে আসলে তখন আমি ক্লাস 5-এ পড়ি। ক্লাস 5-এ পড়া অবস্থায় তখন একটা নাটকের আয়োজন করা হলো। আমাদের সিনিয়র যে অভিনেতারা ছিলেন ওনারা আয়োজন করেছিলেন বন্দি ছেলে, বিমল মিত্রের বন্দি ছেলে নাটকটাতে আমি বন্দি ছেলে ক্যারেক্টারটা আমি করেছিলাম। খুব আবেগ এবং খুব কষ্টের একটা নাটক। একটা বাচ্চাকে বন্দি করে রাখা, পড়াশোনা করার জন্য, বাইরে যে খেলাধুলা করতে না পারে সেজন্য বন্দি করে রাখা। সেই নাটকটা অভিনয় করেই আমার যাত্রা শুরু এবং সেই নাটকে অভিনয় করে আমি তো ওই দিন আমি 2টো পুরস্কার পেয়েছিলাম। ক্লাস 5-এ পড়ি। ক্লাস 5-এ পড়ি। আর তখনকার সময় শৈশবের কোনো স্মৃতি যদি আমাদের একটু শেয়ার করেন, বা তখনকার সময় নাটকের পরিবেশটা কেমন ছিল যদি একটু বলতেন। আর স্মৃতি বলতে এটা যে পরের দিন যখন বের হতাম সবাই বলতো স্যার নাটক করেছে, স্যার নাটক করেছে, এটাই ভালো লাগতো। ভালো লাগে কাজ, ভালো লাগে কাজ করতে। তারপর আমরা জানি যে আপনি আসলে নাটকের পাশাপাশি কবিতা করতেন, কবিতাতে যোগ দিয়েছিলেন এবং আপনি কবিতা আবৃত্তিতে সেকেন্ড হয়েছিলেন চট্টগ্রাম বিভাগীয় পর্যায়ে। তখনকার স্মৃতিটা যদি আমাদের সাথে একটু শেয়ার করতেন। আসলে অনেক আগের কথা, অনেক দিন আগের কথা। তখন আসলে বিভিন্ন প্রতিযোগিতা হতো। আসলে আবৃত্তি শেখার জন্য কোনো প্রশিক্ষণ ছিল না। নাটকের জন্যই আসলে শুদ্ধ উচ্চারণ শেখার জন্য আসলে আবৃত্তিতে আমরা কাজ করতাম। আমাদের নাটকের যে ডাইরেক্টররা যারা ছিলেন ওনারা কাজ করাতেন আমাদেরকে। তো সেই হিসাবে বিভিন্ন প্রতিযোগিতা হতো। তখন মনে হতো যদি নাটক যেহেতু পারি আবৃত্তিটা হয়তো করতে পারবো। সেই হিসাবে নাম দেওয়া, বিভিন্ন প্রতিযোগিতা অংশগ্রহণ করেছি, পুরস্কার পেয়েছি। লাস্টলি যেটা ছিল সেটা চট্টগ্রাম বিভাগীয় পর্যায়ে আমি একটা কবিতা আবৃত্তি করে সেকেন্ড হয়েছিলাম। ধন্যবাদ, ভালো লাগলো আপনার এই গল্প শুনে। এই যে আপনি সংস্কৃতি লাইনে এগিয়ে যাচ্ছেন, আপনার অভিনয় দিয়ে যাত্রা শুরু, আপনি আবৃত্তি করছেন, এটাকে অনুপ্রেরণাটাকে আপনি আসলে নিজ থেকেই আপনি এটা শুরু করেছেন নাকি আপনার পরিবার এই বিষয়ে আপনাকে সাপোর্ট করেছে, বা পরিবারের কেউ কি এই লাইনে যুক্ত ছিলেন কিনা? না, পরিবার বলতে আসলে পরিবার তো এরকম কারো কেউ যুক্ত ছিলেন না, আমি ছিলাম, আমি আসছি এই লাইনে। আমার পরে আমার ছোট ভাই কিছুদিন কাজ করেছে, বড় ভাই টুকটাক কাজ করেছে ওইভাবে। তবে একদম এখন পর্যন্ত জড়িয়ে আছি আমি নিজেই। আর পরিবার থেকে উৎসাহ বলতে তার বাধা দেয়নি, কোনো কিছু আমাকে বাধা দেয়নি, বাট পড়াশোনাটা চালিয়ে যেতে বলেছে। আর আমিও চেষ্টা করেছি যে আসলে এইসব কালচারাল অ্যাক্টিভিটিজের পাশাপাশি পড়াশোনাটা যেন আমার নষ্ট না হয়। আমি এসএসসিতে আপনার ফার্স্ট ডিভিশন পেয়েছিলাম, এইচএসসিতেও আমি ফার্স্ট ডিভিশন পেয়েছি। দেন আমি ঢাকা ইউনিভার্সিটিতে ভর্তি হয়েছি, অনার্স মাস্টার্স করেছি। পড়াশোনা শেষ করে চাকরি ভালো লাগে নাই, কালচারাল লাইনে সমস্যা হয়, সেই কারণে আবার নাটক করতে হবে, গান অ্যাক্টিভিটিসগুলো করতে হবে, সেই কারণে চাকরি ছেড়ে ব্যবসাতে মনোযোগী হয়েছি। এই ব্যবসাতে মনোযোগী হওয়াতে আসলে এই অ্যাক্টিভিটিসগুলো এখন চালিয়ে যেতে পারছি। আমরা যেটা জানি যে আপনি সুন্দর কবিতা পড়েন এবং কবিতা আবৃত্তিতে আপনি দ্বিতীয় হয়েছিলেন। তো এই কথাটা শোনার পর আসলে আমার আগ্রহ জাগছে যে আপনার কাছ থেকে আমি আসলে চারটা লাইন কবিতা শুনি। নিশ্চয়ই আমাদের দর্শকও আপনার কাছ থেকে চারটা লাইন কবিতা শুনতে চাচ্ছেন। যদি চারটা লাইন কবিতা বলেন। আসলে অনেক দিন কবিতা করা হয়নি। আমি আসলে তাহলে এটা করি, যেটা দিয়ে আমি আসলে সেকেন্ড হয়েছিলাম যে কবিতাটা দিয়ে, ওইটা একটু করি। ওটা ছিল আসলে আমাদের জাতীয় কবি, বিদ্রোহী কবি বলে আমরা, কবি কাজী নজরুল ইসলামের মানুষ কবিতার একটা অংশ আমি আবৃত্তি করেছিলাম, সেটা একটু করছি। গাহি সাম্যের গান, মানুষের চেয়ে বড় কিছু নাই, নহে কিছু মহিয়ান। নাই দেশ কাল পাত্রের ভেদ, অভেদ ধর্ম জাতি, সব দেশে সব কালে তিনি ঘরে ঘরে
মানুষের জ্ঞাতি, পূজারি দুয়ার খুলো, ক্ষুধার ঠাকুর দাঁড়ায় দুয়ারে, পূজার সময় হলো। স্বপন দেখিয়া আকুল পূজারি খুলিল ভজনালয়, দেবতার বরে আজ রাজা টাজা হয়ে যাবে নিশ্চয়। আমরা জানি যে আপনি অভিনয় কবিতার পাশাপাশি বিভিন্ন সাংস্কৃতিক অ্যাক্টিভিটিসে যুক্ত ছিলেন এবং একসময় আপনি খুব দুর্দান্ত মডেলিং করেছেন। সেই মডেলিং এর কিছু গল্প যদি বলেন, শুরুটা কিভাবে হয়েছিল? মডেলিং আমি যখন আসলে ঢাকা ইউনিভার্সিটিতে ভর্তি হলাম, ঢাকা ইউনিভার্সিটিতে ভর্তি হওয়ার পরে দেখতে শুনতে একটু ভালো ছিলাম। তো এখানে আসলে বিভিন্ন এজেন্সিরা আসতো, ওরা সার্চ করতো, আসলে ছেলে মেয়ে খুঁজতো, বিভিন্ন পোস্টারিং করা থাকতো যে মডেলিং আবশ্যক, অভিনেতা আবশ্যক, অভিনেত্রী আবশ্যক, এরকম দেওয়া থাকতো। তো ওইরকমই একটা জিনিস দেখার পরে আমি কন্ট্যাক্ট করেছিলাম। কন্ট্যাক্ট করার পরে মানে তারপর তারা দেখলো, স্ক্রিনশট নিল, বিভিন্ন ছবি টবি নিল, ওদের পছন্দ হলো। দেন আমি কাজ করেছিলাম আসলে পোস্টার কাজ করেছি, হ্যাঁ, ক্যানন সিগারেট, স্টার সিগারেট, দুটো পোস্টারিং হয়েছিল। আর টিভিতে করেছিলাম আমি ম্যাক্স সাবান, ওটা পাকিস্তানি একটা প্রোডাক্ট, আর ছিল ফাইসেন্স কোম্পানির পেপস সবুজের। এই চারটা এতেই কাজ করেছি। আমরা আরেকটি বিষয় যেটি জানতে পারলাম যে আপনি সম্প্রতি একটি চলচ্চিত্রে কাজ করেছেন, যেটির কেন্দ্রীয় চরিত্রে আপনি অভিনয় করেছেন। তো এই যে আপনি আগে ছোট পর্দায় কাজ করতেন এবং ছোট পর্দা থেকে হুট করে বড় পর্দায় পদার্পণ, এখানে যে স্টোরিটা, গল্পটা যদি একটু বলেন এবং চলচ্চিত্র সম্পর্কে যদি আপনি কিছু বলেন। এটা আসলে আমাদের হবিগঞ্জের একজন পরিচালক সৈয়দ রোজেন, উনি পরিচালনা করেছেন। ওটার হচ্ছে ভাটি দেশের কন্যা। ওটাতে আসলে নায়ক নায়িকা তো আছে, বাট যাকে কেন্দ্র করে পুরা ছবিটা, সেই জমিদারের চরিত্রটা আমি করেছি। এবং ভিলেন যে ক্যারেক্টার বলি আর কি আমরা সহজ কথায়, সেই ভিলেনটা করেছি আর কি আমি। ভালো ভালো একটা কাজ হয়েছে। আশা করছি যে ছবিটা যখন রিলিজ হবে, দর্শক একদম গ্রাম বাংলার একটা ফ্লেভার পাবে এটা থেকে। আগের দিনের জমিদারের যে একটা কর্মকাণ্ড ছিল, যে তার বাড়ির সামনে দিয়ে কেউ ছাতা নিয়ে যেতে পারবে না, জুতা পরে যেতে পারবে না, এই জিনিসগুলো এখানে সহজ সুন্দরভাবে পরিচালক সৈয়দ রোজেন তুলে ধরেছেন। এবং যেটি একটু আগে আমরা বলছিলাম যে আপনি এই যে আপনার অভিনয় দিয়ে যাত্রা শুরু, কবিতা করলেন এবং হঠাৎ করে আপনার গানের একটা মোড় নিল এবং গান গেয়ে আপনি এখন জনপ্রিয়তা অর্জন করেছেন এবং সবাই এখন এক নামে আসলে কণ্ঠশিল্পী, সঙ্গীত শিল্পী হিসাবে আপনাকে চিনে। তো এই যে গানের যাত্রাটা আপনার শুরু হয় কিভাবে, যদি একটু বলতেন। এটা আসলে বেশি দিনের কথা না, গানে আসলে আসে না, বেশি দিনের কথা না। এটা মেবি 2022 সালের কথা। শচীন্দ্র ডিগ্রি কলেজে একটা অনুষ্ঠান, আমাদের রোটারি ক্লাবের একটা অনুষ্ঠান করছিলাম। আমি যেটা আপনাকে বলেছি, আমি আসলে বিভিন্ন সংগঠনের সঙ্গে জড়িত আছি। আমি জীবন সংকেত নাট্যগোষ্ঠী, যে যার মাধ্যমে আমি আসলে অভিনয় শিখা বা অভিনয় চালিয়ে যাওয়া, আমার প্রাণের সংগঠন জীবন সংকেত নাট্যগোষ্ঠী। আমি এই সংগঠনের সঙ্গে সহসভাপতি হিসাবে জড়িত আছি। পাশাপাশি এই সংগঠনে যে বাচ্চাদের একটা সংগঠন আছে, সেটারও শিশু সংকেত, সেটারও সভাপতি হিসাবে আমি জড়িত আছি। পাশাপাশি আমি হবিগঞ্জের যে সঙ্গীত শিল্পীরা, মিউজিশিয়ানরা আছে, ওদের সংগঠন আছে, সেটারও সভাপতি হিসাবে আমি দায়িত্ব পালন করছি। পাশাপাশি রোটারি ক্লাব অফ হবিগঞ্জ খোয়াইয়ের আমি সদস্য হিসাবে, আমি প্রেসিডেন্ট সেক্রেটারি হিসাবে আমি দায়িত্ব পালন করেছি। তো এই দায়িত্ব পালন করতে যেয়ে আসলে রোটারি ক্লাবের একটা প্রোগ্রামে গানের একটা টিমকে আমি আমন্ত্রণ জানিয়েছিলাম। 2022 সালের মার্চ বা এপ্রিলে এরকম হবে। তো আমন্ত্রণ জানানোতে ওরা যখন গেল, তখন ওদের সঙ্গে কথা বললাম, পরিচয় হলাম। ওরা তখন আমাকে আমন্ত্রণ জানালো ওদের স্টুডিওতে যাওয়ার জন্য। তো একদিন আসলে ঘুরতে ঘুরতে স্টুডিওতে গেলাম। যাওয়ার পর ওই যে স্টুডিওর কর্ণধার আহমেদ নূর আলম, উনি বললেন যে ভাই আসছেন যেহেতু একটা গান করেন। গান করে আপনার, আমি আসলে নাটকের শিল্পী, নাটকের প্রয়োজনের জন্য গান করতে হয়। আসলে আমরা এক লাইন দুই লাইন নাটকে আসলে গানের অংশ থাকে, হয়তো এইটা করেছি। পরে উনি আমাকে একটা স্ক্রিপ্ট দিলেন, বলে এটা দেখে করেন গান করেন। তো এক ধরনের গান করলাম, আমার মনে আছে এখন, আমি রবনা রবনা করে বন্ধু মিলে প্রাণ বাঁচে না। এটা আসলে নাটকে আমরা করতাম, বা নাটকের রিহার্সেলে পাখি পাখি আমরা টেনে গান করতাম, মজা করতাম। তো এই গানটা করার পর উনি বলছেন আসলে আপনার তো সুর তাল লয় সবকিছু ঠিক আছে, আপনি গানে আসেন না কেন? আমি কি বলে, এই বয়সে আমি গান করবো, এটা কেমন কথা? বলে আরে কি বলেন। তো আসলে এইভাবে ওনার ভালো লাগলো। পরের দিন থেকে গেলাম, আবার গান করলাম, এই করে করে আসলে জড়িয়ে গেলাম।
আর কি। হ্যাঁ, যে বুঝতে পারছি আসলে আমরা যারা মঞ্চে কাজ করি আমাদের আসলে সব অ্যাক্টিভিটিসে কম বেশি কম বেশি, করতে হ্যাঁ, 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 হয়, সেটাই, সেটাই। জানতে হয়। হ্যাঁ, হ্যাঁ। তো আরেকটা বিষয় যেটা আমরা আপনারা খেয়াল করি যে আপনি 2022 থেকে শুরু করেই কিন্তু একদম আপনার জনপ্রিয়তার ঊর্ধ্বে এবং খুবই জনপ্রিয়তা অর্জন করেছেন। তো এখন কি আপনি ব্যবসাটাকে বেশি প্রায়োরিটি দিচ্ছেন না গানটাকে, বা আপনি গানকে কি পেশা হিসেবে নিতে চাচ্ছেন কি, বা পেশা হিসেবে করছেন কিনা? এটা আসলে অনেক কঠিন প্রশ্ন। এটা এই মুহূর্তে আমাকে অনেকেই প্রশ্নটা করে যে তুমি এখন অভিনয় করবা না ব্যবসা করবা না গান করবা, কোনটাতে তুমি আসলে স্থায়ী হতে যাচ্ছ। আসলে আমি এখন যে পর্যায়ে আছি এখানে আসলে স্থায়ী হওয়ার সময়টা আসলে চলে গেছে। হ্যাঁ, যৌবন সময়টা তো চলে গেছে, এখন আসলে আমরা একটা স্টেজে এসে গেছি। এখন আসলে কোনো কিছুতে স্থায়ী হওয়াটা আসলে খুব টাফ, কারণ আমার পরে আগে অনেক শিল্পীরাই এখন কাজ করছেন। হ্যাঁ, হয়তোবা আমার লাক ফেভার করেছে যে কারণে হয়তোবা আমার কিছু গান আমার তো দর্শক মহলে সমাদৃত হয়েছে, যে কারণে হয়তোবা দর্শক আমাকে পছন্দ করছে। একজন সঙ্গীত শিল্পী যিনি সঙ্গীত পরিবেশন করেন বা সঙ্গীত অঙ্গনে পরিচিতি লাভ করেন, উনি মৌলিক গানের মধ্য দিয়ে অনেক শিল্পী যান যে বেঁচে থাকতে। তো আপনার এই ধরনের আসলে মৌলিক গানে গাওয়া হয়েছে কিনা, বা যদি মৌলিক গান সম্পর্কে আপনি একটু বলেন। হ্যাঁ, আপনার প্রশ্নটা অনেক সুন্দর একটা প্রশ্ন এবং সত্যি একটা প্রশ্ন। একটা শিল্পীর আসলে পরিপূর্ণতা আসে তার মৌলিক গান দিয়েই, এবং এটাই স্থায়ী হয়, বাকি গানগুলো তো আমরা কাভার করি। এই দিকে খুব লাকি, আমি প্রায় 6টা মৌলিক গান করেছি এবং আরো 2টার কাজ চলছে, এবং আমি অনেক ভালো ভালো গীতিকারের গান আমি পেয়েছি। এর মধ্যে জাহাঙ্গীর আলম আছেন, তিনি লন্ডনে আছেন। তারপরে আরো আরো ভালো ভালো সঙ্গীত পরিচালকরা আছেন যারা কাজ করেন এই জগতে, তাদের কাজ আমি করেছি। জাকির রানার কাজ করেছি। তারপরে আপনার আছে, এই মুহূর্তে নামটা মনে পড়ছে না। গান করেছি, মৌলিক গান করেছি আমি প্রায় 6টা। এর মধ্যে একটা গান তো বেশ মানুষের মুখে মুখে রিংটোন হিসাবেও মানুষ বাজাচ্ছে, যেমন সিলোটি বাঙালি আমি, সিলোটি বাঙালি, এক কথায় আমরা সবাই সিলোটি জালালি, সিলোটি বাঙালি আমি, সিলোটি বাঙালি, এক কথায় আমরা সবাই সিলোটি জালালি। এই গানটা মোটামুটি রিংটোন হিসাবে আমার মোবাইলও বাজে। বাকি গানগুলো শুনছেন, মানুষ সবাই শুনছেন। চমৎকার চেষ্টা করেন। আসলে ওনারা বেঁচে থাকা অবস্থায় ওনাদেরকে আসলে মূল্যায়ন করা হয় না। তো আমরা সম্প্রতি দেখেছি যে আমাদের মরমী গান বলি বা বাউল গান বলি, যা এটাকে বর্তমান প্রজন্মের কাছে আরো এক ধাপ এগিয়ে নেওয়ার চেষ্টা করেছিলেন আমাদের এই পাগল হাসান, উনি আমাদের থেকে বিদায় নিয়েছেন। তো এই যে উনি একটা গানেও বলেছেন যে আসলে মানুষ বেঁচে থাকতে আসলে মূল্যায়ন করে মরে না, গেলে কদর বেড়ে মরে যায়। কদর বেড়ে যায়। এই সম্পর্কে যদি আপনি কিছু বলেন এবং ওনার সম্পর্কে যদি কিছু বলেন। এটা আসলে একটা দেশে আসলে সবাইকে একই সময়ে মূল্যায়ন করাটা আমার মনে হয় একটু কঠিন। হয়তো স্টেপে মূল্যায়ন করা যায়। ওই স্টেপ করতে যেয়ে হয়তো অনেকে মারা যান। আসলে পাগল হাসান মারা গেছেন, এটা আমাদের জন্য খুব মর্মান্তিক একটা ব্যাপার। আমরা আসলে ভেবেছিলাম যে আমাদের বাউল সম্রাট শাহ আব্দুল করিমের পরে আমরা আরেকজন মানুষকে বাউলকে পাচ্ছি, যার মাধ্যমে আমাদের সিলেট অঞ্চলের গানগুলো আরেকটু বিস্তৃতি লাভ করবে। কিন্তু আসলে হায়াত মতো বলা যায় না, আসলে খুব অল্প বয়সে মারা গেছেন। মৃত্যুটা আমরা কাম্য ছিল না, আমরা আসলে থেমে গেছি। আরেকজন পাগল হাসানের সৃষ্টি হওয়া পর্যন্ত আমাদের অপেক্ষা করতে হবে। আপনি পাগল হাসানের কথা বললেন, তো ওনার কথা শুনলে আসলে আমরা যারা সংস্কৃতি অঙ্গন আছে আমাদের ভিতরে একটা ইমোশন কাজ করে। তো আজকে যদি আপনি দর্শকের উদ্দেশ্যে পাগল হাসানের একটি গান যদি আমাদের শোনান। আচ্ছা, পাগল হাসানের গান আমি কিছু করছি, এর ভিতরে স্টেজে আমি গান করি। একটা গান আসলে আমার খুব টাচ করে, সেই গানটা আমি একটু শোনাই। আন্ধারপুরের মানুষ আমি, আন্ধারপুরের মানুষ আমি, আর আন্ধার ঘরের বাসিন্দা। ও আল্লাহ, ও আল্লাহ, ও আল্লাহ, আমি এক পাপিষ্ঠ বান্দা। ও আল্লাহ, ও আল্লাহ, আমি এক পাপিষ্ঠ বান্দা। চমৎকার, খুবই চমৎকার। আসলে আমরা পুরো গানটা আসলে অনেক সুন্দর, গানের কথাগুলো অনেক সুন্দর, এবং সব শেষে আমাদেরকে আসলেই আমরা পৃথিবীতে আসার পরেই আসলে আমরা বিভিন্ন পাপ কাজে জড়িয়ে পড়ি, হয়তো আবার সেই পাপ নিয়ে সৃষ্টিকর্তার কাছে চলে যেতে হবে। এই কথাটাই আসলে আমরা যেটা বুঝতে পারলাম গানের মধ্যে উঠে এসেছে। খুবই চমৎকার লাগলো আপনার কণ্ঠে এই গানটি। আমরা আরেকটা বিষয় আমরা যেটা জানি যে আপনি
এসব পরিচয়ের মধ্য দিয়ে কিন্তু আপনার আরেকটি বড় পরিচয়, যেটা ইতিমধ্যে সবাই আপনাকে চিনে, যে গণ মানুষের দুলাভাই। বিশেষ করে আপনার ব্যারিস্টার সাইদুল হক সাহেবের আপনি দুলাভাই এই হিসেবে আপনি নির্বাচনে ওনার সাথে কাজ করেছেন, এবং নির্বাচনের সময় আমরা দেখেছি যে আপনার যে নির্বাচনী প্রচারণার গানগুলো খুবই জনপ্রিয়তা পেয়েছে এবং মানুষ সেটিকে গ্রহণ করেছে। তো এই যে আপনার শালা দুলাভাইয়ের মধ্যে আমরা দেখি অনেক সময় একটা খুনসুটি হয়, আবার আপনি ওনার সাথে গান গেয়ে সহযোদ্ধার মতো নির্বাচনে কাজ করেছেন। তখনকার স্মৃতিগুলো বা মোমেন্টগুলো যদি আপনি আমাদের সাথে একটু বলেন। আসলে আমি তখন বারবার বলেছি, আসলে আমাদের যখন স্বাধীনতা যুদ্ধ হয়, 1971 স্বাধীনতা যুদ্ধ হয়, তখন কিন্তু সবাই কিন্তু যুদ্ধ করে নাই, এক একজন এক এক সেক্টরে কাজ করেছে। ডাক্তাররা কাজ করেছে চিকিৎসায়, মুক্তিযোদ্ধারা ফিল্ডে কাজ করেছে, আবার যারা গান করেছে ওরা ট্রাক দিয়ে বিভিন্ন জায়গাতে যে যে গান করে মানুষকে উৎসাহিত করেছে। তো আমি তখন সুমনকে বলেছিলাম যে আমি তো আসলে রাজনীতিবিদ না, রাজনীতি আমি পারি না, বা পলিটিক্স আমি বুঝবো না, তো আমি গান দিয়ে তোমার জনগণকে আমি মানে উদ্বুদ্ধ করে আমি তোমার দিকে ধাবিত নিয়ে আসবো। তো সেই প্রেক্ষিতে আসলে আমার 3টা গান করেছিলাম আমি ওই সময়টাতে। সময় খুব কম ছিল, যেহেতু মাত্র 1 মাস সময় পেয়েছিলাম, কিন্তু আসলে এত গান করা সম্ভব হয় না। 3টা গান করেছিলাম, এবং 3টা গান দিয়েই আমি আসলে চেষ্টা মানে মনে করেছি যে সুমনের বিজয়ের একটা অংশ হতে পেরেছি আর কি আমি। হ্যাঁ, আমরা আসলে দেখি আপনার এই যে ব্যারিস্টার সুমন, আপনার শালা বা দুলাভাই, শালা দুলাভাইয়ের মধ্যে আমরা দেখি প্রায় একটা খুনচুটি সম্পর্ক থাকে, এবং আপনি তো বেশ ছোটবেলা থেকে ব্যারিস্টার সুমনকে আপনি চিনেন। তো আপনাদের মধ্যে এই সম্পর্কটা কেমন, যদি একটু দর্শকদের বলেন। না, আমি যখন সৈয়দ পরিবারে জামাই হয়ে গেছি, তখন আসলে আমি সেকেন্ড জামাই, ওর সেকেন্ড বোনের হাজবেন্ড আমি। বড় বোন আমেরিকা থাকেন, বড় বোনের হাজবেন্ড আমেরিকা থাকেন, তো ওকে তো আসলে ওভাবে পায় নাই, ও তখন ছোট, আমাকে পেয়েছে। তো সেই হিসেবে আসলে খুব নেওয়াটা ছিল আমার। তো খুব ছোট ছিল, ক্লাস 10-এ পড়তো। সারাক্ষণ আমার সঙ্গে থাকে দুলাভাইটা দুলাভাইটা দুলাভাই, তখন দুলাভাই ডাকতো, এখন ইকবাল ভাই ডাকে, তখন দুলাভাই ডাকতো। তো আমাদের মধ্যে খুব ভালো রিলেশন, আমরা খুব এখনো যে এমপি হওয়ার পরে গত কিছুদিন আগে আমি একসঙ্গে তখন দুপুরে আমরা খাচ্ছিলাম, অনেক দুষ্টুমি করলাম, অনেক মজা করলাম। এই দুষ্টুমিটা আসলে হয়। তো আমরা এই পর্যন্ত যে জিনিসগুলো আমরা দেখলাম, আপনি অভিনয় করে যাচ্ছেন, চলচ্চিত্র অভিনয় করছেন, আপনি গান করছেন, আপনি আবার আপনার ব্যারিস্টার সাহেবের সাথে আপনি সময় দিচ্ছেন, এই যে আপনার একটা ব্যস্ততা তৈরি হয়েছে, সেটার ইফেক্ট কি আপনার ফ্যামিলিতে আসলে পড়ছে না, বা ফ্যামিলিকে আপনি কিভাবে সময় দিচ্ছেন, যদি ফ্যামিলির গল্পটা একটু বলেন। আমি আসলে এই দিক দিয়ে খুব লাকি, এটা আসলে সত্যিকার অর্থে আমি আসলে খুব লাকি। আমার ফ্যামিলি আমাকে প্রচুর সাপোর্ট দিয়েছে। স্পেশালি প্রথমত বলতে হয় আমার ওয়াইফের কথা। সেও আমার সঙ্গে ঢাকা ইউনিভার্সিটি থেকে পাশ করা, সচিত্র কলেজে ইকোনমিক্সে টিচার হিসেবে সে আছে। সে শুরু থেকেই আসলে আমাকে সাপোর্ট দিয়ে যাচ্ছে। তার পরবর্তী আমার 3 ছেলে, সর্বমোট আমরা 5 জনের সংসার। আমার বাকি 4 জনের কাছ থেকে আমি আসলে প্রচুর সাপোর্ট পাই, এবং ওরা প্রতিটা কাজে ওরা আমার মূল্যায়ন করে। ভালো হলে ভালো বলে, খারাপ হলে আমাকে দোষ ধরিয়ে দেয়। ইভেন আমার যে ছোট ছেলেটা, ও তো আমার একদম সবচেয়ে বড় সমালোচক, সবচেয়ে বড় সমালোচক। সে মানে গান রিলিজ হলে বলবে তোমার টোনটা তো এরকম হয় নাই, তোমারটা তো এরকম হয় নাই, এটা এইভাবে করতে পারতে, এইভাবে বলতে পারতা। আমি আমার কোনো প্রোগ্রামে যাওয়ার সময় ড্রেসটা সে ফলো করে, আমি কোন ড্রেস পরে যাচ্ছি। আমার সবগুলা গান ইউটিউবে ছাড়া, পেজে ছাড়া, সব আমার ছোট ছেলেটাই করে। বড় ছেলেটা একটু লাজুক, বেশি কথা বলতে চায় না এই ব্যাপারে। মেজর ছেলেটা সাপোর্ট মানে বলে ফেলে, আর ছোট ছেলেটা তো আমার সঙ্গে জড়িত আছে। সব মিলিয়ে আসলে আমি পারিবারিক দিকটা খুব লাকি। ইভেন আমার ভাই বোন, আমার শ্বশুরবাড়ির মানুষজন, আমার আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব যারা আছে, সবাই সাপোর্ট দিচ্ছে। আর সবাই তো ভাবছে আসলে মানুষের জীবন আর কয়দিন আর বাঁচবই, এই সময়টাতে যেহেতু আমি লাইফটাকে এনজয় করছি, তো উৎসাহ দিচ্ছে, সবাই দিচ্ছে যে কাজ করতে থাকো। যদি আরেকটি প্রসঙ্গটা বলি, গানের প্রসঙ্গে যদি আমরা বলি, যে বিশেষ করে আমরা দেখেছি যে চুনারঘাটে ব্যারিস্টার সাইদুল হক উনি বেশ 2টি বড় সড়ো কনসার্ট করেছেন, যেটি মানুষের খুবই জমায়েত হয়েছে, এবং আমরা দেখেছি যে সেটি নেতৃত্ব কিন্তু আপনি দিয়েছেন এবং উপস্থাপনাও আপনি করেছেন, চমৎকার গানও আপনি সেখানে পরিবেশন করেছেন। তো সেইখান থেকে সংস্কৃতি থেকে একদম মানুষের কাছে পৌঁছে দেওয়ার যে প্রচেষ্টা, সেটা আমরা দেখতে পারছি। কিন্তু এই যে এলাকার যে যারা শিল্প সংস্কৃতি যারা চর্চা করেন, যারা কবিতা লেখেন, যারা অভিনয় করেন, যারা নাটক করেন, তাদেরকে নিয়ে কি ব্যারিস্টার সুমন এখন পর্যন্ত বসেছেন, কিংবা বসার কোনো পরিকল্পনা আছে কিনা, কোনো কিছু অবশ্যই আছে। আসলে যে 2টো প্রোগ্রাম করেছে, এটা আসলে 2টো উপজেলাতে 2টো প্রোগ্রাম করেছে, তার সঙ্গে আমার কথা হয়েছে, এবং তারও প্ল্যান আছে চুনারঘাট এবং মাধবপুরের যে প্রতিযোজসা এবং শিল্প সংস্কৃতি লোকেরা আছেন, যে সংগঠনগুলো আছে, একটু ফ্রি হয়ে যাবে। প্রাথমিক অবস্থায় আসলে ব্যস্ততাটাও বেশি, একটু ফ্রি হলে পরে সে সবাইকে নিয়ে বসবে, সবাইকে নিয়ে একটা বড় কোনো অনুষ্ঠানের আয়োজন করা যায় কিনা, এবং সিনিয়র যারা আছে তাদেরকে যথাযথ সম্মান প্রদর্শন করা যায় কিনা, সবকিছু তার খেয়ালে আছে। অবশ্যই সে করবে এটা, এবং তার সাথে আমি থাকবো।
আমরা চাই যে আপনার মাধ্যমে আমরা যেহেতু আপনি সংস্কৃতি অঙ্গনের মানুষ, তাহলে সংস্কৃতির যে দুঃখ কষ্ট দুর্দশা এটা আপনি আসলে বুঝবেন এবং অনুধাবন করতে পারবেন। সেই সুবাদে আমরা চাই যে দর্শকও চাই যে আপনি আসলে আপনার সৈয়দ সাজুল সুমন ভাইকে নিয়ে এই জিনিসগুলো আলোচনা করেন। তো আজকে এই দেখতে দেখতে আমরা আসলে আজকের এই যে আলোচনার একদম শেষে আমরা চলে আসছি। তো শেষ মুহূর্তে যদি এই শব্দ কথা দর্শকদের উদ্দেশ্যে কিছু বলেন, এবং আমি বিদায় নিয়ে নিব, এবং পাশাপাশি আমরা গানের মধ্য দিয়ে আমরা আজকে শেষ করতে যাচ্ছি, গানে গানে আজকে আমরা বিদায় নিব। তো শেষ মুহূর্তে যদি দর্শকদের উদ্দেশ্যে কিছু বলেন। আসলে দর্শকদের উদ্দেশ্যে কিছু বলার আগে আমি আমার কিছু কৃতজ্ঞতা আমি প্রকাশ করতে চাই। আমার গানের জগতে, নাটকের জগতে, আসলে নাটকের জগতে জীবন সংকেত নাট্যগোষ্ঠী আমার সারা জীবনের একটা প্রাণের সংগঠন। তো তার মধ্যে আমার অশেষ কৃতজ্ঞতা, সে আমাকে তৈরি করেছে। পাশাপাশি শিশু সংকেত, বাচ্চাদেরকে নিয়ে যে সংগঠনে আমি কাজ করি, খুব ভালো লাগে। সেখানে শিশু সংকেতকেও মানে জীবন সংকেতের একটু সংগঠন শিশু সংকেত। আমাকে ধন্যবাদ জানাই জীবন সংকেতকে আমাকে সংগঠনের সভাপতি হিসাবে কাজ করার সুযোগ দেওয়ার জন্য। আমি ধন্যবাদ জানাই হবিগঞ্জের সব যারা মিউজিশিয়ানরা আছেন, শিল্পীরা আছেন, তারা আমাকে ওই দায়িত্ব দিয়েছে তাদের ঐক্যসুর সাংস্কৃতিক সংগঠনের সভাপতি হিসাবে দায়িত্ব পালন করার জন্য। আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি তাদের কাছে। পাশাপাশি কৃতজ্ঞতা প্রকাশ করছি আমি রটারি ক্লাব অফ হবিগঞ্জ সবাইকে। তারা আমার পরপর প্রেসিডেন্ট, সেক্রেটারি এবং বিভিন্ন গুরুত্বপূর্ণ পোস্টে তারা আমাকে রেখেছেন। কৃতজ্ঞতা জানাচ্ছি আমার বন্ধু বান্ধব যারা আছেন, আমার আত্মীয় স্বজন যারা আছেন, আমার ভাই বোন, আমার পরিবার, সর্বোপরি আমার পরিবারের প্রতি অবশ্যই কৃতজ্ঞতা সঙ্গীতে যারা আছেন, যারা সহযোগিতা করেছেন আমাকে, যেমন সৈয়দ আশিকুর রহমান, ওনার স্টুডিওটা আমাকে মৌলিক গানের সময় ব্যবহার করতে দিয়েছেন। বাদন মোদক আছেন আমাদের দিগন্ত সূত্রধর, যিনি আমাকে রেওয়াজ করান, মিনাল বাবু আছেন। সবার প্রতি আমার আসলে অশেষ কৃতজ্ঞতা, এবং সবার সহযোগিতাতেই আমি আসলে কিছু করতে পারছি। এটাই হচ্ছে আমার চাওয়া এবং পাওয়া, এবং সবার প্রতি দোয়া রইল। এটাই শব্দ কথার প্রতিও আমার এই চাওয়া। তারা যে কাজগুলো করছে, আমি শব্দ কথার কাজ আমি দেখি যে ভালো ভালো কাজগুলো করছে, আমি আশা করবো সেই কাজগুলো তারা চালিয়ে যাবে, এবং আমার মতো যারা নতুন কাজ করতে চাচ্ছে মিডিয়াতে, তাদেরকে তারা অনুপ্রাণিত করবে, তাদেরকে লাইমলাইটে নিয়ে আসবে। সবার সহযোগিতায় নিয়েই আমরাও বেঁচে থাকবো, শব্দ কথাও আমাদের সবার মাঝখানে বেঁচে থাকবে। ভালো থাকবেন সবাই, ভালো থাকুক শব্দ কথা, ভালো থাকুক আমার দেশ বাংলাদেশ। ধন্যবাদ আপনাকে, আমাদের এত সুন্দর, আপনার তো মূল্যবান সময় আমাদেরকে দেওয়ার জন্য। আপনাকে পেয়ে আসলে আমরা খুব ভাগ্যবান। তো দর্শক, আমরা আজকের মতো এখানেই আমরা বিদায় নিয়ে নিচ্ছি, এবং শব্দ কথার সাথে আপনারা থাকবেন। অবশ্যই আপনাদের অভিমত আমাদের কমেন্টে জানিয়ে দিবেন, এবং যদি আমাদের এই ভিডিওগুলো ভালো লেগে থাকে এবং আমাদের এই কাজ যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই আপনাদের শেয়ার করে নেবেন। এবং আপনাদের কাছ থেকে আজকে আমরা গানে গানে বিদায় নিয়ে নিচ্ছি। শেষ মুহূর্তে আমি আপনার গানের মধ্য দিয়ে আমরা আজকে বিদায় নিয়ে নিব। আরে চন্দ্র সূর্য বান্ধায় আছে না আগায়, দূরবীনে দেখিয়া পথ মাঝি মাল্লায় বায়, ঝিলমিল ঝিলমিল করে রে ময়ূর পঙ্খিনা, কোন মিস্তুরি নাও বানাইলো, কোন মিস্তুরি নাও বানাইলো, কেমন দেখা যায়, ঝিলমিল ঝিলমিল করে রে ময়ূর পঙ্খিনা, ঝিলমিল ঝিলমিল করে রে ময়ূর পঙ্খিনা, চন্দ্র সূর্য বান্ধায় আছে না এরি আগায়, চন্দ্র সূর্য বান্ধায় আছে না এরি আগায়, দূরবীনে দেখিয়া পথ মাঝি মাল্লায় বায়, ঝিলমিল ঝিলমিল করে রে ময়ূর পঙ্খিনা, ঝিলমিল ঝিলমিল করে রে ময়ূর পঙ্খিনা।